সেবা যার ব্রত, তিনি যেখানে যেমন থাকেন সেবার ফুল ফোটান, যা মানুষের হৃদয় স্পর্শ করে। সেই হৃদয় সামন্তলালকে নিয়ে আজকের হৃদয়ের গল্প। আমাদের হৃদয়ের গল্পের আজকের অতিথি বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। একটি বিষয় আপনি মন্ত্রী হবার পরে বারবারই গণমাধ্যমে আসছে যে 5 শয্যার ওয়ার্ড থেকে 500 শয্যার হাসপাতাল আপনি করেছেন। মানে আপনি আসলে এই আগুনের চিকিৎসার সঙ্গে, আগুনে পোড়া মানুষের চিকিৎসার সঙ্গে কোথায় থেকে আসলে সম্পৃক্ত হলেন? এই শুরুটা কোথায় ছিল? ধন্যবাদ। দেখুন, স্বাধীনতার পরে 1972-এ আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করি। তারপরে আমি গ্রামে যাই। গ্রামে হচ্ছে বানিয়াচং উপজেলাতে। সেখান থেকে আমি বদলি হয়ে ঢাকায় আসলাম, যেখানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, সেখানে পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু জাতির পিতা একটা হাসপাতাল ঠিক করেছিলেন, যেখানে পঙ্গু মুক্তিযোদ্ধাদের চিকিৎসা হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। সেইখানেই কিন্তু আমার জীবনের কাজ শুরু। আমি যখন এখানে জয়েন করলাম তখন ওখানে একজন আমেরিকান ভদ্রলোক ছিলেন, ডক্টর গাস্ট। উনি আমাকে বললেন, ডক্টর সেন, ইউ ওয়ার্ক ইন প্লাস্টিক সার্জারি। আমি খুব এক্সাইটেড যে প্লাস্টিক সার্জারি বিরাট জিনিস, আমি দেশে বিদেশে যাব, অনেক টাকা রোজগার করব, আমেরিকাতে যাব, এরকম একটা স্বপ্ন নিয়ে আমি কাজ শুরু করি। তা আমার শুরুটা হয় ওই 5 শয্যার বঙ্গবন্ধুর হাতে, ওইখানে 5টা মাত্র বেড ছিল। এই আমার গল্প শুরু সেখানে। পরবর্তীতে আমি যখন ঢাকা মেডিকেলে আসলাম, তখন আমি 1980 সনে দেখলাম যে পোড়া রোগীদের যন্ত্রণা। তখন আমার এই বড়লোক হওয়ার স্বপ্ন, আমার সব কিছু আমার জীবন থেকে চলে গেল। আমি মনে করি যে প্লাস্টিক সার্জারির একটা অঙ্গ হচ্ছে বার্ন। যে সুতরাং আমি এদের জন্য যদি কিছু না করি, আমি নিজে একা বড়লোক হয়ে তো লাভ নেই, আমার দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই জন্য আমি সংগ্রাম শুরু করলাম, এবং এই সংগ্রামের সবচেয়ে বড় আমার সাথে ছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি আমার মাথার উপরে হাত দিয়েছিলেন, যার জন্য আমি ওই 5 থেকে 500-তে আসতে পারছি। এবং এই গল্পটা আমি সবাইকে বলি যে বাবার হাতে 5 আর মেয়ের হাতে 500, এর জীবন্ত সাক্ষী হচ্ছে আমি। কিন্তু এই যে একটা বিশ্বমানের ইনস্টিটিউট তৈরি করা, মানে এটার জন্য তো পেছনের একটা গল্প আছে। মানে কিভাবে ভাবলেন যে এমন একটা ইনস্টিটিউট বাংলাদেশে গড়া সম্ভব? আমার একটা মাথার মধ্যে চিন্তা ছিল, আমি যদি একা অপারেশন করি আমি কতদিন করব? আমার তো একটা সময় আছে যখন আমাকে রিটায়ার হইতে হবে। কিন্তু আমি যদি একটা ইনস্টিটিউট তৈরি করি, আমি অনেক ডাক্তার তৈরি করতে পারবো, যারা এই দেশে যুগের পর যুগ চিকিৎসা দিয়ে যাবে। সেই কনসেপ্ট থেকেই আমি চিন্তা করছি যে একটা ইনস্টিটিউট বানানো দরকার। কিন্তু এত বড় প্রতিষ্ঠান তৈরি যারা করেছেন অতীতে, অনেকেই সফলভাবে করেছেন, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো তৈরি করতে গিয়ে, প্রজেক্টের ভিতরে ঢুকতে গিয়েই কিন্তু মানুষের এই অর্থের হাতছানিটা থাকে। যে আপনি বলছিলেন যে আপনি আগেও চিন্তা করেছেন অনেক ভালো থাকবো, কিন্তু টাকা বা অর্থ আপনাকে কখনো টানতে পারেনি, আপনার সহকর্মীরাও বলে। এটি আসলে কেন? এটা আমাকে কোনোদিনই টানতে পারেনি। এটা আমার বাবা মার একটা বাবা মার একটা উপদেশ ছিল। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আমি ওনাকেও কোনোদিন দেখিনি যে অর্থের পিছনে কিংবা কোনো রকম সাদা জীবনযাপন করতেন, এবং ওই পরিবেশে আমরা বড় হয়েছি, লেখাপড়া করতে ওই পরিবেশ থেকে। সুতরাং যে অর্থের প্রতি আমাদের কোনো একটা টান কিংবা সেটা আমাদেরকে কোনো দিকে স্পর্শ করতে পারেনি। কিন্তু আপনি যখন আবার মন্ত্রণালয়ে আসলেন, আমরা যুগ যুগ ধরে শুনি মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগ, এখানে টাকার ছড়াছড়ি বা দুর্নীতি নানা কিছু হয়। আশেপাশের মানুষগুলো হয়তো কলুষিত থাকতে পারে, সেটিকে কি আসলে প্রিভেন্ট করা যায় আপনি যদি এই নীতির পক্ষে বা বিপক্ষে যেভাবে থাকেন না কেন? একদিনে তো প্রিভেন্ট করা খুব মুশকিল। তো আমি এটুকু বলতে পারি যে আমি নিজে কোনোদিন দুর্নীতি করি নাই, আমি করবো না। কিন্তু আমাকে এখন যাদেরকে নিয়ে কাজ করব, সবাইকেই বুঝাইতে হবে যে দুর্নীতি আমরা না করব। আমি আশা করি হয়তো আমরা চেষ্টা করি, যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে আমরা এই দুর্নীতিটা কমিয়ে নিয়ে আসতে পারব। যে ইনস্টিটিউট আপনি 500 শয্যার গড়েছেন, আমরা এখনও শুধুমাত্র আগুনে পোড়া রোগীর জন্যই সেই হাসপাতালে যাই, রিপোর্ট করি, কিন্তু এটির আরও 7টি আলাদা ডিসিপ্লিন আছে, এবং যেগুলো বিশ্বমানের। সেটার অ্যাস্থেটিক পার্ট আছে, বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার সার্জারিও সেখানে হচ্ছে এবং বিশ্বমানের হচ্ছে, কিন্তু আমরা মানুষকে জানাতে পারিনি। এই জানানোর কাজটা কিভাবে করা যায়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে মানুষ সবাই মনে করে এখানে বোধহয় পোড়া রোগীর চিকিৎসা হয়, কিন্তু এখানে শুধু পোড়া রোগী না, কিন্তু এখানে 3টা উইং আছে এত বড় বিল্ডিংয়ে। একদিকে পোড়া রোগী বার্নের চিকিৎসা হয়, একদিকে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, মাঝখানে অ্যাডমিনিস্ট্রেশন, একাডেমিক সব। এখানে শুধু সেবা না, এখানে রিসার্চ, এখানে সব কিছু হয়। সুতরাং এখানে আমরা আরও অনেক ডিসিপ্লিনে কাজ করি, যেরকম বললেন ব্রেস্ট সার্জারি, কসমেটিক সার্জারি, অ্যাস্থেটিক সার্জারি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মাইক্রো সার্জারি। আপনারা জানেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেকের আঙ্গুল কেটে যায়, হাত কেটে যায়। আমরা যদি আঙ্গুল কিংবা হাতটা 6 ঘন্টার মধ্যে আমাদের এখানে নিয়ে আসতে পারি একটা ঠান্ডা পরিবেশের মধ্যে,
তাহলে কিন্তু সেটা জোরানো লাগানো সম্ভব। এই ধরনের, যার জন্য আমাদের এখানে একটা হেলিপ্যাড তৈরি করা হয়েছে। এই ধরনের বিভিন্ন কার্যক্রম আমাদের এখানে হয়। এবং আরেকটা জিনিস হয়, ঠোঁট কাটা তালু কাটা। বাংলাদেশে গ্রামে-গঞ্জে দেখা যায় অনেক বাচ্চা ছেলে মেয়েদের ঠোঁট কাটা তালু কাটা থাকে। এটা শুধু অপারেশন করলে হয় না, ওটা অনেক পার্ট থাকে, আমাদের এখানে সব আছে। যে এটি আসলে ছড়ানো বা এটি জানানো গণমাধ্যম কর্মীরা করছে, আপনি আসলে কোনো বিশেষ প্ল্যান করেন কিনা? আমাদের এখন একটা টেলিমেডিসিন বলে একটা কথা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করা হয়। সেইখানে আমি মন্ত্রী হওয়ার আগে কয়েকবার জয়েন করছি, কিন্তু এখনও আমি করব। এই টেলিমেডিসিনের মাধ্যমে আমি সারা দেশের লোকদেরকে জানাতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মানুষকে জানাতে হবে, মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। কারণ আমাদের দেশে এখনও দেখা যায় যে ক্যান্সার অনেক দিন ধরে পুষে রাখে, পরে যখন আসে কিছুই করা যায় না। আমরা যদি এই টেলিমেডিসিন এবং এগুলোর বিভিন্ন উঠান সভা, উঠান বৈঠক করে মানুষকে জানাতে পারি, তাহলে কিন্তু মানুষ এটা জানতে পারবে এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটা নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আমরা প্রায়ই গণমাধ্যমে দেখছি যে চিকিৎসা জটিলতা বা রোগীদের ভাষায় ভুল চিকিৎসার অভিযোগ প্রায় এ ধরনের ঘটনা ঘটছে এবং এটি কোনোটাই আসলে আমাদের কাম্য না। এক্ষেত্রে আমরা যেটি দেখছি যে রোগীরাও বছরের পর বছর, যুগের পর যুগ বিএমডিসিতে যাচ্ছে, যেমন তাদের কোনো বিচার বা সেরকম কিছু যেমন পাচ্ছে না, আবার চিকিৎসকের কাছে সেবা নিতে গিয়ে মানুষ বাঁশ নিয়ে যাচ্ছে, তাকে হুমকি ধামকি দিচ্ছে, তারাও মন মতো সেবা দিতে পারছে না। এই মাঝখানে যে সুরক্ষার যে বিষয়টি, এটি কিভাবে নিশ্চিত হবে? তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমরা যদি রোগীদের সুরক্ষা দিতে চাই চিকিৎসকদের, কারণ কথায় কথায় একটা কোনো অ্যাক্সিডেন্ট হইলেই যে চিকিৎসকদের চড়াও হওয়া, এটা কোনোভাবেই কাম্য না। আপনি চিকিৎসকরাও যদি কোনো জায়গায় কোনো নেগলিজেন্সি করে কিংবা কোনো অবহেলা, সেটাও কাম্য না। দুইটাকেই নিয়ে আমরা যদি একটা সুরক্ষা আইন করতে পারি, আমার মনে হয় সেটা ভবিষ্যতে এই যে মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এগুলোর থেকে আর না ঘটার সম্ভাবনা হবে। স্যার, পরীক্ষা নিরীক্ষা চিকিৎসার একটা পূর্ব শর্ত হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশে এখন প্রায় 9,500 ডায়াগনস্টিক সেন্টার যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে, কিন্তু একটা চিকিৎসককে যদি জিজ্ঞেস করা হয়, উনি 10টা 15টা 20টার বেশি সেন্টারের প্রতি নির্ভর করতে পারে না। সেক্ষেত্রে এতগুলো সেন্টারের পরিবর্তে কি সংখ্যা কমিয়ে গুণগত মান নিশ্চিত করা, এই জায়গাতে কি কোনো চিন্তা আপনি করেছেন? আমার প্রথম থেকে একটা কথা ছিল, যেরকম চিকিৎসকরা যে আমি কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। বটে। আমি অনেক চিকিৎসক চাই না, কিন্তু যারা হবে তারা যেন মানসম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন চিকিৎসক। একই জিনিস ডায়াগনস্টিকেরও আমরা একদম চারিদিকে মানে অনেক ডায়াগনস্টিক সেন্টার করে দিব, সেটার পক্ষে আমি না। তার ল্যাবরেটরি রিপোর্টের উপরে, ল্যাবরেটরি রিপোর্ট যদি সঠিক না হয়, তাহলে কিন্তু ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আমরা প্রায় এখন টেলিভিশনের পক্ষ থেকে প্রায় 30টি জেলাতে আমরা ভিজিট করেছি, সেখানকার সিভিল সার্জন সহ আর অনেকের সাথে কথা বলেছি। আমরা দেখছি যে বেশিরভাগ জায়গাতে জনবলের তীব্র সংকট, 40 থেকে 60% পর্যন্ত। যদি জনবলই না দেয়া যায়, 50 শয্যার একটি হাসপাতালের জনবল দিয়ে যদি 250 শয্যার নামকরণ করে দেয়া হয়, এটি আসলে স্বয়ংসম্পূর্ণ আদৌ হওয়া সম্ভব কিনা? এই যে আমরা বিভিন্ন জায়গায় কমিউনিটি ক্লিনিক করছি, আমরা বিভিন্ন জায়গায় উপজেলা হেলথ কমপ্লেক্স থাকে, ওইখানে যদি আমরা জনবল সঠিক না দিতে পারি, তাহলে কিন্তু আমরা মানে চিকিৎসা তো ঠিকমতো আশা করতে পারি না। স্যার, একই সঙ্গে রেফারেল সিস্টেমটাকে বাংলাদেশে কার্যকরার সময় হয়েছে কিনা? এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা সেটা নিয়েও কাজ করছি। এই যে সুরক্ষা আইনে আমরা এটাও একটা ইম্পর্টেন্ট, যে রেফারেল সিস্টেম, একজন বিশেষজ্ঞ ডাক্তার কতজন চিকিৎসা মানে রুগী দেখবেন, কতটা পর্যন্ত রুগী দেখবেন, এগুলো কিন্তু আমরা নিয়ে আলাপ আলোচনা করছি। স্যার, বঙ্গবন্ধু সুপার এমন একটা হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রতিষ্ঠা করেছেন, মানে এই হাসপাতালকে আসলে তার ওই জায়গাতে প্রতিষ্ঠিত করা সেভাবে, এটির জন্য আসলে আপনাদের কোনো নজরদারি আছে? নিশ্চয়ই আছে। আমি নতুন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন, ওনার সঙ্গে আমি এটা কথাও বলছি। এটা একটা অত্যন্ত সুন্দর একটা হাসপাতাল কিন্তু, এবং বিশ্বমানের সবকিছু এখানে আছে। এখানে সব আছে, কোরিয়ান সরকারের সহায়তায় এটা এত অত্যন্ত সুন্দর। তা আমরা যদি এটাকে ফাংশনিং করতে পারি, তাহলে এই যে কথায় কথায় রুগী বিদেশে চলে যায়, সে নিশ্চয়ই এটা বিদেশে যাওয়ার প্রবণতা কমবে আসবে, এবং এটা ফাংশন করার জন্য যা যা করার আমি দ্রুত সেগুলো কাজ করব। স্যার, আপনি প্রথম থেকে বলছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং একই সঙ্গে সেবার বিকেন্দ্রীকরণ, কারণ একটি সেবা নিতে আসতে গিয়ে যাতায়াত, থাকা, নানান ধরনের আনুষঙ্গিক খরচ যুক্ত হয়। কিন্তু এই সেবার শুরু করতে গিয়ে আপনিও তো কোনো না কোনো চ্যালেঞ্জের মধ্যে অবশ্যই পড়ছেন, সেই চ্যালেঞ্জগুলো আমাদের চিকিৎসকরা যারা মানে যাদেরকে আমরা গ্রামে পাঠাচ্ছি, তারা যদি ঠিকমতো না থাকেন তাহলে তো মুশকিল। সুতরাং আমরা তারা যাতে থাকেন, তাদের সেই থাকার পরিবেশটাও আমাকে দেখতে হবে। স্যার, আপনি যেটা বলেছেন থাকার ব্যবস্থা করা, এটির সঙ্গে
কোনো একটি পদায়ন হলেই যে তদবিরের মাধ্যমে যে দ্রুততম সময়ের মধ্যে যে উপজেলা থেকে জেলায় আসা, জেলা থেকে ঢাকার আশেপাশের জেলাগুলোতে থাকা, এটিও কি বন্ধ না, করা এটা বন্ধ করতে হবে। এটা একটা স্ট্যান্ডার্ড, একটা নিয়ম করে দিতে হবে যে পাশ করার পরে কোন লেভেলে কতদিন বাইরে থাকা কম্পালসারি, এবং যারা গ্রামে এবং বাইরে সার্ভিস দেবে তাদেরকে একটা ইনসেনটিভ দিতে হবে যেন তারা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশনে ভালো সুযোগ পায়, কিংবা এই ধরনের একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। এবং স্যার গণমাধ্যমে আরেকটি বিষয় আপনার চোখে পড়েছে যে যারা পদায়িত হলো তাদের মধ্যে যে শিক্ষার জন্য ছুটিতে যাচ্ছে, এই সময় যে একটা ভ্যাকুয়াম যে তৈরি হয়, এটাকে আসলে মানে রিপ্লেস করা ডেপুটেশন কিভাবে বলা সম্ভব? হয় যে জি কথাটা, স্যার, আপনারা যেটা বলেন। ভ্যাকুয়াম তৈরি হয়, ওইটা নিয়ে আমরা কাজ করছি। যেন প্রথম 2 বছর যে ট্রেনিংটা হয় সেটা যে ঢাকাই করতে হবে এমন কোনো কথা না, কিন্তু ঢাকার বাইরেও যে হাসপাতালগুলো আছে যেগুলো রিকগনাইজড, আমরা যদি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সাথে কথা বলে ট্রেনিংটা তাদেরকে ঢাকার বাইরেও আমরা ব্যবস্থা করি, তাহলে কিন্তু ভ্যাকুয়ামটা হবে না। তো এইটাও আমাদের পরিকল্পনা আছে, দেখি আমরা কিভাবে আগাই। একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই যে আপনাকে আমরা প্রাইভেট প্র্যাকটিসে কম দেখেছি, সেটির কারণ জানতে চাই। পাশাপাশি বাংলাদেশে কিছু কিছু বেসরকারি সেন্টার আছে যেখানে তারা একই ছাদের নিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সার্ভিস দিচ্ছেন, তাদের দৌড়ঝাঁপ করা লাগছে না চিকিৎসকদের। এই মডেলটা আসলে কোনোভাবে রোগীদের জন্য বা তাদের জীবনের আরামের জন্য কার্যকরী কিনা? নিশ্চয়ই করা যায়। কারণ আমি প্র্যাকটিস করছি, একসময় করেছি, কিন্তু পরবর্তীতে যখন আমার উপর একটা বড় দায়িত্ব হলো এই হাসপাতালটা তৈরি করার, তখন আমি দেখলাম যে আমি যদি প্রাইভেট প্র্যাকটিসে বেশি থাকি তাহলে আমার এটা সময় দেওয়া হয় না। আর আমার তো বেশি চাহিদা নেই, আমার 2 বেলা ভাত খাইলেই হইলো। যেটা আপনি বলছেন একই ছাদের নিচে, একই ছাদ, যেটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বলে পরিচিত, মানে কোন সেন্টারকে মডেল করা যায় কিনা? নিশ্চয়ই করা যায়। কারণ এখন তো যে কোনো একটা হাসপাতালের যে কোনো একটা সেন্টার, এটা এরকম একটা পরিকল্পনা কিন্তু আছে, আমার এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে না। চিকিৎসকের যেন প্রাইভেট চেম্বার করার জন্য অন্য জায়গায় যাওয়া না আমি লাগে। বুঝছি যেটা আপনি বলছেন ইভিনিং, যেটা জি, বৈকালিক সেবা, সেটা কিন্তু চালু হয়েছিল, সেটা কিন্তু হয়েছিল, সফল বন্ধ হয়নি। হয়ে গেছে, সেটা নিয়েও আমরা কথাবার্তা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। হৃদয়ের গল্পের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্যারের স্ত্রী রত্না সেন। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একই সঙ্গে স্যারের শাশুড়ি মঞ্জুশ্রী রায়চৌধুরী, আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি প্রথমেই ম্যাডামের কাছে জানতে চাইবো যে স্যারের মূল্যায়ন তো আমরা অনেক জায়গা থেকে শুনে শুনে আসছি বা শুনছি, একজন স্ত্রী হিসেবে আপনার কাছে স্যারের মূল্যায়ন এবং কোন দিকগুলো মানে আপনার এই এত বছরের দাম্পত্য জীবনে সব থেকে বেশি মুগ্ধ করে? সে খুব অনেস্ট, সিনসিয়ার, যেটা তার মধ্যে কোনো লুকোচুরি নেই। সে যেমন আছে অমনি তাকে অ্যাকসেপ্ট করতে হবে। আজকে স্যার প্রোগ্রামেই বলছিলেন যে আমি মন্ত্রী হয়েছি কিন্তু তারপর আমি আমার পরিবারকে কখনো বঞ্চিত করতে চাই না। মানে এই যে অনুভূতিটা, এটা আপনারা তো বাস্তব জীবনেও পেয়েছেন, এটি কতটা আনন্দ দেয় আপনাদেরকে? আমাকে স্পেশালি খুব আনন্দ দেয়, কেন আমি সবসময় বলতাম যে আমি ডাক্তার বিয়ে করব না, কেন ডাক্তারদের ফ্যামিলি লাইফ হয় না। মানে সেটা তো আপনার ক্ষেত্রে হয়নি এমন, না। ডাক্তার হবার পরেও আসলে আপনি সেই সময়টি সে পাচ্ছেন। যথেষ্ট টাইম দিয়েছে, আমাকে দিয়েছে, আমার ছেলে মেয়েদের। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। আপনার কাছে একটু জানতে চাইবো যে মানুষ তো নিজের মেয়ের থেকেও জামাইয়ের দিকটাই বেশি আনন্দ পায়, জামাই কি করছে, কত বড় হচ্ছে। এই যে এত বছরের দাম্পত্য জীবন আপনি দেখে আসছেন, উনি মন্ত্রী হয়ে গেলেন বাংলাদেশের, এটি আপনাকে আসলে কতটা আনন্দ দিয়েছে? মন্ত্রী যে হবে সেটা ভাবিনি, কিন্তু সে যে বড় কাজ একটা কিছু করবে সেটা কিন্তু আমি 25 বছর আগে তাকে বলেছি। আচ্ছা, আগেই বলেছি যখন সে এই দীপঙ্কর সিজ্ঞানের মেডেলটা পেল, তা আমি বললাম যে এখানেই তোমার শেষ না, এটা তোমার শুরু। মোটেই। তুমি যে কোথায় যাবে তুমি নিজেও জানো না, কিন্তু আমার স্বামী যেটা করতে পারেনি বাংলাদেশের জন্য, তোমাকে সেটা কমপ্লিট করতে হবে। আমি স্যারের কাছে জানতে চাই, এই যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, পরিবারের প্রত্যাশা, স্ত্রীর প্রত্যাশা, মানে এটার একটা চাপ আছে কিন্তু, মানে অবশ্যই অবশ্যই এটাকে আপনি কিভাবে দেখেন? এটা অনেক বড় চাপ। শুধু আজকে আমার পরিবারের প্রত্যাশা তো আছেই, এটা কোনো সন্দেহ নেই, সাধারণ মানুষের প্রত্যাশাও, কিন্তু সাধারণ ডাক্তারদেরও প্রত্যাশা। বটে। সুতরাং এত বড় প্রত্যাশার একটা চাপ নিয়ে আমি কতটুকু এগোতে পারবো জানি না। আমার শাশুড়ি মা, যে ওনার যে আশীর্বাদ, আমার বাবা মা নাই কিন্তু উনি বেঁচে আছেন, এখন উনি দেখে গেলেন, বাবা মা হয়তো স্বর্গের থেকে দেখছেন। তো সুতরাং সবার আশীর্বাদ যদি থাকে আমি নিশ্চয়ই পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি ম্যাডামের কাছে জানবো যে আপনাদের পরিচয়ের সূত্রটা আসলে কোথায় ছিল, কিভাবে পরিচয় হলো? ওটা আসলে পারিবারিক, আমার এক বৌদি আছে, তাদের দিদি হয়,
ওইভাবেই আমাদের পরিচয় হয়েছে। ফ্যামিলি টু Family- ফ্যামিলি। পারিবারিকভাবে। পারিবারিক। স্যার এখানে একটু যোগ করতে পারেন যে পরিচয়টা কিভাবে আরো সুন্দরের দিকে গড়ালো। তারপরে আস্তে আস্তে দেখাশোনা যা হয় সেটাই, একজন আরেকজনকে ভালো লাগে বাস। ভালো লাগাটা কোন দিক থেকে প্রথম শুরু হলো? বেশি ঘনিষ্ঠ হয়েছে তখন ওর পা মুচকে গেছে, তো ব্যান্ডেজ করতে হতো, ন্যাচারালি আচ্ছা। আলাপ আলোচনা তো হতো। মানে ওর একবার ফ্র্যাকচার হয়েছিল পা, আচ্ছা। ওই কথা নিয়ে বলছেন যে শুরু হইলো যখন ওর পা মুচকে গেল, তখন আমাকে যেতে হতো রেগুলার। মানে এটা একটা চলচ্চিত্রের মতো ঘটনা। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যখন ছোটখাটো ঝগড়া আপনি দেখেছেন, মানে কাকে ঠান্ডা অবস্থায় বেশি পেয়েছেন? আপনার ঠান্ডা অবস্থায় আমার মেয়ে বেশি, এর মনটা হলো বাচ্চাদের মতো। আমি আপনার কাছে একটু জানবো যে আপনাদের পরিবারের অন্য সদস্যদের পরিচয় বা তারা কোথায় আছে, আপনার ছেলে মেয়েরা, সেটা একটু জানতে চাই। আমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে, ও এখন নেদারল্যান্ডে সেটেলড, ওর হাজব্যান্ড ডাচ, আচ্ছা। দুইজনেই কনসালটেন্ট, ওইখান থেকেই ওরা বিজনেস করে। ছেলে ডাক্তার, পাবলিক হেলথে এখন পিএইচডি করছে। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে স্যার নিজের ব্যক্তিগত জীবনের বড় হওয়া, সেখানে আপনার স্ত্রীর কন্ট্রিবিউশনটাকে আপনি কিভাবে দেখেন? এটা আমি সবসময় বলি যে আমার স্ত্রীর কন্ট্রিবিউশন ছাড়া আমি এখানে আসতে পারতাম না। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে আমার ছেলে মেয়েরা কে কোন ক্লাসে পড়তো, কার কত বেতন, আমি কিছুই জানতাম না। সব কিন্তু আমার স্ত্রী দেখাশোনা করতো। আমি সারা জীবন এই বার্ন করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে গেছে। সুতরাং সে যদি এগুলো না সামলাতো তাহলে হয়তো আমি, আর তার কোনো চাহিদা ছিল না যে আমার দামি গাড়ি লাগবে, দামি শাড়ি লাগবে। আমি যা করতাম তাতেই সে খুশি। সুতরাং এই ইন্সপিরেশনটা ডেফিনেটলি আমাকে আজকে এখানে নিয়ে আসছে। বর্তমান সময়ে স্যার মন্ত্রী হয়ে যাওয়ার পরে মানে আপনাদের একসঙ্গে থাকা, আড্ডা দেয়া, মানে এটি কিছুটা ভাটা পড়েছে কিনা? না, সে যখনই সময় পায় তখন তো একসাথে আমরা তো লুডুও খেলি, আমরা দুজনে। সে দর্শক হিসাবে দেখে, সে খেলায় যোগ দেয় না। ফ্যামিলি লাইফটা আমাদের খুবই সুন্দর। আমি স্যারের কাছে শেষ প্রশ্নটি করতে চাই যে মানুষের বড় হবার পেছনে এই যে পরিবারের যে ভূমিকা, মানে সেই ভূমিটাকে আপনি কত অংশে রাখবেন? শুনেন, আমি ডাক্তার হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান আমার বাবার অনুপ্রেরণায় কিন্তু আমি ডাক্তার হই। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের পরিবারের যদি একটা সাপোর্ট থাকে তাহলে সেই মানুষ বড় হওয়া খুবই সহজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। একজন মানুষের মন জয় করেই একেবারে হাঁটি পা থেকে একটি বড় ইনস্টিটিউট গড়েছেন, তারপরে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা প্রথমেই বলেছি তিনি মানুষের মন জয় করেছেন এবং মন জয় করার মধ্য দিয়েই তিনি বাংলাদেশের মানুষের মন জয় করার স্বপ্ন এখন দেখছেন। এবং আমরা আশা করছি যে মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা স্বাস্থ্য সেবাকে কেন্দ্র করে, সেটি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেনের মধ্য দিয়েই বাস্তবায়ন হবে। এই ছিল আজকের পর্বে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।